নমস্কার, আমি প্রবীর। আজকের পর্বে আমরা এই ত্রিনেত্র ক্লাসে মূলত এই সপ্তম শ্রেণীর যে গণিত প্রভা তার দ্বিতীয় অধ্যায় শুরু করছি। আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে কোষে দেখি 2.1 থেকে যে অনুপাত বিষয়ক প্রশ্নগুলো রয়েছে 26 পৃষ্ঠার, সেই 26 পৃষ্ঠাটা আমরা আজ একটি পর্বের মাধ্যমে তুলে ধরব, যেখানে 1 থেকে 12টি প্রশ্ন রয়েছে তার সমাধান। যদিও অনুপাত বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো তা গত বছর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আমরা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আজকের পর্বে আমরা এই অনুপাত বিষয়ে যে সমস্ত লিখিত প্রশ্নগুলো রয়েছে তার সমাধান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমাদের এই একের দাগের প্রশ্নে কি বলা রয়েছে, এখানে বলা আছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে এখানে চাল সমান সমান কত আছে না, 1 কিলো চালের দাম বলা আছে 40 টাকা, এটা 40 টাকা। আর চাল এবং এখানে রয়েছে ডাল, 1 কিলো ডাল, এই ডালের দাম দেওয়া আছে 100 টাকা। এখন আমরা অনুপাত করবার সময় একটা বিষয়কে লক্ষ্য রাখবো যে এককগুলো একই আছে কিনা। এখানে দেখা যাচ্ছে একক দুটো একই রয়েছে, তাই অনুপাত করতে কোনো বাধা নেই। আমরা এবার অনুপাত করব, তাহলে লিখব চাল ইজ টু কি না ডাল, চাল ইজ টু ডাল। এখানে চাল কত আছে 40 ইজ টু ডাল কত আছে না 100, এভাবে লিখতে পারি। আবার আমরা এটা কথায় লিখেও লিখতে পারি যে চাল ও ডালের অনুপাত, চাল ও ডালের দামের অনুপাত, তারপরে আমরা 40:100 এটাও লিখতে পারি। এখন এইভাবে লেখার পর আমরা এবার এটাকে লঘিষ্ঠ রূপে নিয়ে যাব। এখানে লঘিষ্ঠ রূপে নিয়ে যেতে গিয়ে আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করব, যেমন যেমন প্রশ্নে সংখ্যাগুলো থাকবে আমরা সেইভাবে অনুসরণ করব। তো এখানে দেখো 40-এ দেখা যাচ্ছে একটা শূন্য রয়েছে, 100-তে একটা শূন্য রয়েছে। প্রথমে আমরা এই শূন্য একটা করে কেটে নিলাম। তাহলে কি দেখা যাচ্ছে না, এখানে রয়েছে এখন 4, অর্থাৎ এটা হলো পূর্বপদ আর এটা হলো উত্তরপদ বা পরপদ। এই পূর্বপদের যে অনুপাত, পূর্ব অনুপাত, সেটা হলো এখানে 4 আর এখানে হলো এটা 10। এদের আমরা এবার লঘিষ্ঠ রূপে একই সংখ্যা দিয়ে এদের যদি কাটি তাহলে 2 দিয়ে হবে 4 আর 2 5-এ হবে 10। তার মানে অনুপাতটা হবে কত না 2:5। তাহলে এখানে যেটা বলা ছিল কি না, চাল ও ডালের দামের অনুপাত কত, তাহলে এখানে লিখবো আমরা অতএব চাল ও ডালের দামের অনুপাত সমান সমান হলো 2:5। এই হলো আমাদের এই পর্বের যে প্রথম প্রশ্ন তার সমাধান। এরকমই আরও যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা করছি। দেখো এবার 2-এর দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে বলা আছে একটা বিষমবাহু ত্রিভুজ তথা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে, যেখানে 3টে কোণই হলো সূক্ষ্মকোণ। এখানে এরূপ ত্রিভুজটা রয়েছে যার 3টে কোণ নাম দেওয়া আছে এ বি সি, এ বি এবং সি। এখানে এ কোণের মান 60 ডিগ্রি, এটা আছে 60 ডিগ্রি। বি কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি আর সি কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি, এটা আছে 70 ডিগ্রি। এখন আমাদের যেটা করতে হবে সেটা কি বলেছে না, প্রশ্নে বলা রয়েছে যে কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি সমান কত। তাহলে আমরা যেটা চেয়েছি লিখব। এখন কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি। তাহলে দেখো এখানে আছে কি না কোণ বিএসি, তার মানে এখানে যে মাঝে যে রয়েছে সেই কোণটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে এই 60 ডিগ্রি কোণটাকে নির্দেশ করা হচ্ছে। তাহলে এখানে লিখবো আমরা 60 ডিগ্রি ইজ টু কি রয়েছে না কোণ এবিসি, এখানে মাঝে আছে বি, তার মানে বি কোণটাকে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ 50 ডিগ্রি। তাহলে এখানে 50 ডিগ্রি ইজ টু এখানে রয়েছে কোণ এসিবি, মাঝে রয়েছে সি, তার মানে এই সি কোণ অর্থাৎ 70 ডিগ্রি, এখানে আছে 70 ডিগ্রি। আমাদের প্রথমে কাজ হবে এদের এই ডিগ্রি চিহ্নগুলো অর্থাৎ এককগুলোকে তুলে দেওয়া, একক বর্জিত হবে। তাহলে এখানে লিখবো আমরা 60:50:70। এবার এখানে 3টে সংখ্যার অনুপাত আছে, তাহলে 3টে সংখ্যাতে কোন জিনিসটা কমন বা সাধারণ, এখানে প্রত্যেকটাতেই একটা করে শূন্য রয়েছে, তাই শূন্যগুলো আমরা কেটে নেব। তাহলে পড়ে রইল কি 6:5:7। এরা কিন্তু আর কেউ কাটাকুটি যাচ্ছে না বা লঘিষ্ঠ রূপে আর আমরা যেতে পারবো না। তাহলে উত্তরটা হলো কি না, উত্তরটা পাচ্ছি আমরা 6:5:7। তো এই হলো
আমাদের আজকের পর্বের প্রথম যে দুটো প্রশ্ন তার সমাধান। এরকমই আরও বাকি যে প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত সহজ সরল তিনের দাগের প্রশ্ন। যদিও ফোন কল আসার কারণে বারে বারে আমরা বিব্রত হচ্ছি, তো তা সত্ত্বেও বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো আমরা আজকের পর্বে যে 12টি প্রশ্নকে সমাধান করতে চলেছি, যার দুটো ইতিমধ্যেই আমরা সমাধান করে দিয়েছি, এখন তিনের দাগের অঙ্কের সমাধান করব। তো অনুপাতটা ভালো করে তোমরা বুঝে নেবে, কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকবে তোমাদের এই প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। তো দেখো এবার তিনের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে এখানে রয়েছে একটি পেন্সিলের দাম সমান সমান কত রয়েছে না 3 টাকা, এখানে আছে 3 টাকা। আর একটি লজেন্সের দাম সমান সমান 50 পয়সা। তো এই তিনের দাগের প্রশ্নে ভালো করে লক্ষ্য করলে কি দেখা যাচ্ছে না, এখানে দুটো একক দু রকমের, একটা হলো টাকাতে রয়েছে আর একটা রয়েছে পয়সাতে। আমাদের কাজ হবে কি, অনুপাত করতে গেলে প্রথমে একক দুটোকে আমাদের একই এককে নিয়ে আসতে হবে। যতটা সম্ভব আমরা চেষ্টা করব সবসময় ছোট এককে উভয়কে নিয়ে আসা। এখানে টাকা এবং পয়সার মধ্যে ছোট একক হলো পয়সা, তাই উভয়কেই পয়সাতে নিয়ে আসার চেষ্টা করব। এখন তাহলে 3 টাকা, একে যদি পয়সা করি তাহলে কি হবে, যত টাকা তত 100 পয়সা। তাহলে 3 টাকা সমান সমান কত পয়সা না 300 পয়সা। এটা হলো 300 পয়সা। তাহলে কথাটাকে আমরা এভাবেও বলতে পারি যে একটি পেন্সিলের দাম 300 পয়সা আর একটি লজেন্সের দাম 50 পয়সা। এখন একটি পেন্সিল এবং একটি লজেন্সের দামের অনুপাত সমান সমান আমরা লিখব। তাহলে এই 300 পয়সা, এখানে পয়সার এককটা আমরা লিখছি না, ইজ টু 50 পয়সা, সেই এককগুলো লিখব না, কারণ অনুপাতের সময় আমরা একক বর্জিতভাবে লিখব। এবার আমরা পূর্বের মতোই দেখব কোন সাধারণ বিষয়টা রয়েছে বা কোন সাধারণ বা আমাদের কমন বিষয়টা রয়েছে, যেটা দিয়ে আমরা এদের লঘিষ্ঠ পরিণত করতে পারি, অর্থাৎ লঘিষ্ঠ রূপ দিতে পারি। তাহলে এখানে আছে 300 আর এখানে আছে 50। 300তে দেখা যাচ্ছে দুটো শূন্য রয়েছে আর 50-এ দেখা যাচ্ছে একটা শূন্য রয়েছে, তাহলে আমরা একটা করে শূন্য কেটে নিতে পারি এখন। তাহলে এখন হলো 30:5, তাহলে সমান সমান দিয়ে লিখতে পারি 30:5। এবার এই 30:5কেও আমরা আরও লঘিষ্ঠ রূপ দিতে পারি, সেটা হলো কি না 30কে 5 দিয়ে কাটলে হবে 6, এটা হবে 6 আর এটা হবে 5 1 5, তার মানে 6:1। তাহলে অনুপাতটা হলো কি, নতুন যে অনুপাতটা হবে একটা পেন্সিল এবং একটা লজেন্সে, সেটা হলো 6:1। তো এই হলো আমাদের 3-এর দাগের প্রশ্ন। এবার 4-এর প্রশ্ন দেখো। 4-এর দাগের প্রশ্নে বলছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে একটি আধুলি একটি টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত একটা আধুলি মানে 50 পয়সা। আধুলি মানে সমান সমান হবে 50 পয়সা, এটা হবে 50 পয়সা ইউজ দিলাম। এখানে আছে কি 1 টাকা, 1 টাকা মানে 100 পয়সা, যত টাকা তত 100 পয়সা। তাহলে এটাকেও আমরা পয়সাতে এই কারণে করছি, 1 লিখতে পারতাম, কিন্তু ছোট একক এখানে পয়সা আছে, সেই কারণে সবগুলোকে আমরা পয়সাতে লিখব। তাহলে এখানে রয়েছে 1 টাকা, 1 টাকা মানে হবে এখানে 100 পয়সা ইজ টু 2 টাকা, 2 টাকা বলতে 200 পয়সা, তাহলে এখানে লিখবো আমরা 200 পয়সা। এবার এককগুলো আমরা তুলে নেব পরবর্তী লাইনে, এখানে আমরা এককগুলো এবার তুলে নেব। তাহলে লিখবো কি এখানে 50 ইজ টু 100 ইজ টু 200, এটা হলো অনুপাতটা। এবার এদের আমরা লঘিষ্ঠ রূপে পরিণত করব। তাহলে কি কমন বিষয় রয়েছে 3টা সংখ্যার মধ্যে
এখানে 50-এ দেখা যাচ্ছে একটা শূন্য রয়েছে দেখতে পাচ্ছি, 100-তে দুটো শূন্য দেখা যাচ্ছে, আর 200-তেও দুটো শূন্য। তাহলে প্রথমে এই শূন্যগুলো একটা করে কেটে নিলাম। তাহলে এখানে পড়ে রইল 5:10:20। এবার কোন সাধারণ বা কমন সংখ্যা রয়েছে যে সংখ্যাটা দিয়ে তিনজনকেই কাটাকুটি যাবে, অর্থাৎ আরও লঘিষ্ঠ রূপে পরিণত করা যাবে? তাহলে সেটা হলো এই 5। এই 5 হলো এদের প্রত্যেকেরই গুণনীয়ক। তাহলে 5-1-এ হবে 5, 5-2-এ হবে 10, আর 5-4-এ হবে 20। তার মানে প্রত্যেককে আমরা 5 দিয়ে কেটেছি। এই 5কে যদি 5 দিয়ে ভাগ করি, কাটাকুটি বলতে ভাগ করা, তাহলে 5কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 1, 10কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 2, আর এই 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4। তো এই গেল আমাদের চতুর্থ প্রশ্নের সমাধান। এবার দেখো আমরা চলে যাব 5-এর দাগের যে প্রশ্ন তার সমাধানে। 5-এর দাগের প্রশ্নটি কি বলছে? এখানে বলছে উমার বয়স 6 বছর 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, আর নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? তাহলে উমা, রাতুল আর হলো নূরজাহান। এখানে এই 5-এর দাগের প্রশ্নে তিনজন রয়েছে, উমা, রাতুল ও নূরজাহান। এদের বয়সের অনুপাত, এটা আমরা সরাসরি করছি, অর্থাৎ ডাইরেক্টলিভাবে আমরা এর সমাধান করব। তাহলে রয়েছে 12 বছর 6 মাস, 12 বছর 4 মাস, আর একটা আছে 12 বছর। তার মানে মাস এবং বছর দুটো এককই রয়েছে, আমরা ছোট এককটাতে আনার চেষ্টা করব। তাহলে এই উমার বয়স দেওয়া রয়েছে 12 বছর 6 মাস, 1 বছর সমান 12 মাস, তাহলে 12 গুণ 12 যোগ 6 মাস ইজ টু, এটা হলো উমার। রাতুলের বলা আছে 12 বছর 4 মাস, তার মানে 12 গুণ 12 যোগ 4 মাস ইজ টু রয়েছে কি না, এখানে আমরা এবার নূরজাহানের বয়স দেওয়া রয়েছে 12 বছর, তার মানে 12 গুণ 12 মাস। এবার এর সমাধান করবো আমরা কিভাবে? 12 12 144, আর এই 6 মাস, তাহলে 144 মাস, আর এই 6 মাসে হবে 150 মাস ইজ টু, এখানে আমরা যেহেতু প্রত্যেকটার মাস আছে তাই অনুপাতে এককটাকে আমরা এবার তুলে নিচ্ছি। তাহলে শুধু 150 এখানে লিখবো, তাহলে 12 12 144, আর এই 4 148 ইজ টু, এখানে পাচ্ছি আমরা 12 12 144। তাহলে একক তুলে নিলাম এবং গুণ যোগ যা ছিল তা আমরা করে নিলাম। এবার এখানে আমরা দেখব যে কমন বিষয় কি রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা এদের কাটাকুটি করব, অর্থাৎ ভাগ করে ছোট করে নেব। তাহলে 150, 148, 144, এদেরকে যদি ছোট করতে যায় তাহলে দেখছি কি এদের 2 দিয়ে হবে, কাটতে পারে 2 দিয়ে, তাহলে 150-কে 2 দিয়ে কাটলে হবে 75 ইজ টু, 148-কে 2 দিয়ে কাটলে 2 7-এ হবে 14, আর 2 4-এ হবে 8, অর্থাৎ 74 ইজ টু, এখানে পাচ্ছি কত না 7 দুগুণে 14, আর 2 দুগুণে 4, তাহলে 75 ইজ টু 74 ইজ টু 72। অনুপাতটা তাহলে হলো 75 ইজ টু 74 ইজ টু 72। এখানে প্রশ্নে বলা হয়েছিল যেটা, তার সমাধান আমরা একত্রে করে দিলাম। এখানে ছিল যে ওই তিনজনের বয়সের অনুপাত কত, তো ওই তিনজনের বয়সের অনুপাত তাহলে হলো 75 ইজ টু 74 ইজ টু 72। তো এরকমই আরও 7টি প্রশ্ন রয়েছে, যা ধৈর্য ধরে সম্পূর্ণরূপে দেখলে অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধানই খুব সহজেই বুঝে যাবে এবং তার পাশাপাশি নিজেরাই প্রশ্নগুলোর সমাধান করতে পারবে আগামী দিনে। তো চলো এবার বাকি প্রশ্নগুলোর সমাধান তুলে দিই। 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের প্রশ্নে বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে তার আগে আমরা একটা ছবি আঁকছি। দেখো ছবিটা, এটা হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি যদি এখানে একটা নাম দিই এ বি সি, তার মানে এখানে এই বি কোণটাকে আমি সমকোণ ধরেছি, অর্থাৎ 90 ডিগ্রি। কোণ বি সমান সমান 90 ডিগ্রি। তার পাশাপাশি এটা হলো তার মানে অতিভুজ, আর এই দুটো হলো লম্ব এবং ভূমি যারা পরস্পর সমান, অর্থাৎ এ বি সমান সমান এখানে বিসি। অর্থাৎ এই চিত্রটা এখানে কি না একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুটো বাহু হলো সমান। এখন এখানে প্রশ্নে কিন্তু চাওয়া হয়েছে অন্য কথা। কোন বিষয়ক প্রশ্নটা বলেছে সমবাহু এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কী হবে। তো দেখো এই কোণটা যখন 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ 90 ডিগ্রি, তাহলে এই দুটো বাহু যেহেতু সমান তাহলে বিপরীত কোণগুলোও হবে তাদের সমান, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণগুলিও হবে সমান। মানে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে।
এখন এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণ মিলেও হবে 90 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হলো আমাদের 180 ডিগ্রি। তাহলে কোণ তিনটার অনুপাত কী হবে? তাহলে এখানে যদি এটা 90 হয়ে থাকে ধরেছি আমরা, তাহলে এখানে দুটো মিলে 90, মানে এটা হবে 45, এটাও হবে 45। তাহলে এখানে আমরা লিখব সরাসরি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটির অনুপাত সমান সমান কী হবে? কোণ তিনটির অনুপাত হবে সমান এই 90:45:45, 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। প্রথমে আমরা অনুপাতের ক্ষেত্রে ডিগ্রিগুলো তুলে নিচ্ছি, তাহলে 90:45:45। এবার আমরা কমন বা সাধারণ যে বিষয়টি সেটি লক্ষ্য করব। 90 এর মধ্যে 45-এর গুণিতক রয়েছে, 45 দুগুণে 90। এবার 45 একটা 45, আর এটা হলো 45 একটা 45, তাহলে এটা 2:1:1 হবে, অর্থাৎ অনুপাতটা হবে 2:1:1। ঠিক একই রকম আরও একটি প্রশ্ন রয়েছে এখানে 7-এর দাগের, এটা 6-এর দাগের প্রশ্নের সমাধান, এটা 6। এবার 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের প্রশ্নে বলছে যে সমবাহু ত্রিভুজের সমকোণগুলির অনুপাত কত লিখি? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। সমবাহু ত্রিভুজ বলতে দেখো ছবিটা, এখানে এই PQR একটা ত্রিভুজ আমি আঁকলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা বলা হচ্ছে সমবাহু, সমবাহু মানে সমান বাহু, অর্থাৎ তিনটে বাহুই সমান। তার মানে এক্ষেত্রে PQ সমান সমান QR সমান সমান PR বা RP, তাহলে PR। এখানে এই তিনটে বাহুই সমান, সেই কারণে এটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু যেহেতু ত্রিভুজ, তিনটে বাহুই সমান, তাহলে কোণগুলো কী অবস্থায় থাকবে? কোণগুলোও সমান হবে, প্রত্যেকটা কোণই সমান হবে। তাহলে কত ডিগ্রি করে হবে? না, একটা ত্রিভুজের তিনটে কোণ, একটি ত্রিভুজ সমান সমান 180 ডিগ্রি। এখন সমবাহু ত্রিভুজ যেহেতু প্রত্যেকটা বাহুই সমান, তাহলে প্রতিটি কোণ সমান সমান 180 ভাজিত এখানে কী হবে না 3, অর্থাৎ 3, 6, 18 মানে 60 ডিগ্রি, প্রত্যেকটা হবে 60 ডিগ্রি করে। তাহলে এখন আমাদের এই যে কোণগুলো, অর্থাৎ এই কিউ কোণ, আর কোণ এবং পি কোণ প্রত্যেকটাই 60 ডিগ্রি করে। তাহলে লিখব কি? অতএব সমবাহু ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 60:60:60। তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি, সাধারণ বিষয় সেটা হলো কি প্রত্যেকটাই 60 করে আছে, তার মানে কেটে যাবে, অর্থাৎ 60কে 60 দিয়ে ভাগ করলে 1, এই 60কেও 60 দিয়ে ভাগ করলে 1, এটাও হবে 1, তাহলে 1:1:1। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 1:1:1। তো এই গেল 7-এর দাগের এবং 6-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলোর সমাধানে। প্রশ্ন 8-এর দাগের প্রশ্নে বলছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। তাহলে এখানে রয়েছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত, সেটা লিখব প্রথমে। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সমান সমান 7:9। 7:9, এই 7:9 এর অর্থ হলো মানে এখানে পুলকবাবুর বয়স যদি 7 বছর হয়, তাহলে মানিকবাবুর বয়স হবে 9 বছর। এই অনুপাতে আছে, বিষয়টা এই অনুপাতে রয়েছে। এখানে মানিকবাবুর বয়স 72 বছর, মানিকবাবুর বয়সটা দেওয়া আছে। মানিকবাবুর বয়স সমান সমান কত না 72 বছর। 72 বছর। এখন তাহলে আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে কি না পুলকবাবুর বয়স কত। তাহলে পুলকবাবুর বয়স হবে, পুলকবাবুর বয়স সমান সমান এখানে যা চাইছি, কাজ চাইছি পুলকবাবুর, তাহলে পুলকবাবুর কত 7 বছর, যখন আমাদের এই মানিকবাবুর বয়স 9 বছর। তাহলে 9 বছর যখন মানিকবাবুর বয়স, তখন পুলকবাবুর বয়স কিন্তু হলো 7 বছর। তাহলে পুলকবাবুর বয়স কখন কত হবে যখন আমাদের মানিকবাবুর বয়স 72, তাহলে একে আমরা 72 দিয়ে গুণ করব, 72 বছর। এবার এদের আমরা কাটাকুটি করব। 9 8 72
সমান সমান হলো 7 8 56, 56 বছর। তার মানে এখানে পাওয়া গেল কি না 72 বছর যখন আমাদের মানিকবাবুর বয়স, তখন পুলকবাবুর বয়স হলো 56 বছর। তো এক্ষেত্রে আমরা এখানে একটা ভাগহার তৈরি করে নেব। সেই ভাগহারকে যে অংশটা দেওয়া থাকছে তাতে দিয়ে, অর্থাৎ যে বয়সটা দেওয়া রয়েছে মানিকবাবুর সেই সংখ্যাটা দিয়ে কাটাকুটি করবো, অর্থাৎ গুণ করেছি এখানে। তারপর যেটা পেলাম সেটাই হলো এখানে পুলকবাবুর বয়স। তাহলে প্রশ্নটাকে আমরা আরেকবার বলে নিচ্ছি। এখানে পুলকবাবুর যদি বয়স 7 বছর হয় তাহলে মানিকবাবুর বয়স হবে 9 বছর। এটা অনুপাতে আছে, অর্থাৎ 7:9 অর্থ হলো এটা। এখন মানিকবাবুর বয়স দেওয়া ছিল 72 বছর, তাহলে পুলকবাবুর বয়স বার করতে হবে। তাহলে যার বয়স বার করতে হবে তাকে আমরা উপরে রাখছি, অর্থাৎ লব আকারে লিখছি, আর যা দেওয়া রয়েছে তাকে হর আকারে। এখানে আমাদের পুলকবাবুর প্রয়োজন, তাই পুলকবাবুকে আমরা লব আকারে লিখেছি, আর এখানে আমাদের মানিকবাবুকে হর আকারে নিচে রেখেছি। এবার যে বয়সটা দেওয়া রয়েছে, কার দেওয়া রয়েছে না মানিকবাবুর, তাকে আমরা গুণ করেছি, গুণ করে পেলাম 56 বছর। এবার দেখো 9 দাগের প্রশ্ন, ঠিক একই রকম আরও একটি প্রশ্ন 9 দাগের। এখানে বলছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5, মানে প্রথম বইয়ের দাম যদি 2 টাকা হয় দ্বিতীয় বইটির দাম হবে 5 টাকা। এখন বলছে প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসাব করে লিখি। তার মানে আমাদের পূর্বের মতোই আমরা এই প্রশ্নটিও সমাধান করব। তাহলে এখানে লিখব দুটি বইয়ের দামের অনুপাত সমান সমান 2:5। তার মানে প্রথমটার দাম যদি 2 টাকা হয় দ্বিতীয়টার দাম হবে 5 টাকা। এখন প্রথমটার দাম দেওয়া রয়েছে, প্রথম বইটির দাম, প্রথম বই এর দাম সমান সমান 32 কত আছে না 20 টাকা, 20 টাকা, 32.20 টাকা। এটা হলো কি প্রথম বইয়ের দাম। তাহলে কি লিখব, অতএব দ্বিতীয় বইয়ের দাম সমান সমান যার দাম বার করবো বলেছি, অর্থাৎ যার এখানে প্রশ্নে যার মান চায় তাকে আমরা লব আকারে উপরে লিখব। এখানে আমাদের এই দ্বিতীয় বইটির দাম চায়, তাহলে এই 5কে এখানে আমরা লব আকারে উপরে লিখছি, আর যেটা দেওয়া আছে অর্থাৎ প্রথম বইটির দাম দেওয়া রয়েছে সেই কারণে এই 2কে আমরা নিচে হর আকারে লিখব, এবং যেটির দাম দেওয়া রয়েছে, যে দামটি দেওয়া রয়েছে এখানে অর্থাৎ প্রথম বইটির দাম, সেই দামটা আমরা গুণ করব, অর্থাৎ এখানে রয়েছে 32.20। এবার আমরা এদের কাটাকুটি করছি, তাহলে 2 দিয়ে কাটাকুটি করবো। এখানে 2 দিয়ে কাটাকুটি করলে হবে কি না 2 দিয়ে কাটাকুটি করলে পাচ্ছি 2 এখানে 16, 32 আর এটা আছে 10 হবে, তাহলে 16.10। একে এবার 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 0 0, 5 1 5, দশমিক বসে গেল, আর 5 16 80। তার মানে 80 টাকা 50 পয়সা, 80 টাকা 50 পয়সা। এখানে দ্বিতীয় বইটির দাম হবে বা বইয়ের দাম হবে 80 টাকা 50 পয়সা, যেখানে প্রথম বইটির দাম দেওয়া ছিল 32 টাকা 20 পয়সা, 32.20 টাকা, সেখানে দ্বিতীয় বইটির দাম পেলাম 80 টাকা 50 পয়সা। তো এই হলো আমাদের 8 এবং 9 দাগের অনুপাতের যে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, তারও সমাধান আমরা তোমাদের তুলে দিলাম। এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলির সমাধান দেখে নাও। 10 দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্নে বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে একটা বৃত্তের দুটো অংশের অনুপাত দেওয়া রয়েছে, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ইজটু ব্যাস সমান সমান দেওয়া আছে কি এখানে না, এখানে দেওয়া রয়েছে 22:27, 22:27। তার মানে পরিধি যখন 22, ব্যাস তখন 7। এবার মিটারও হতে পারে, ডেসিমিটারও হতে পারে। তো কার মান দেওয়া রয়েছে এখানে, এখানে দেওয়া রয়েছে ব্যাসের মান। বৃত্তের ব্যাস দেওয়া রয়েছে 2 মিটার 1 ডেসিমিটার। বৃত্তের ব্যাস সমান 2 মিটার 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, 2 মিটার আর 1 ডেসিমিটার, ডেসিমিটার। এখন এখানে দুটো একক আছে, একটা হলো মিটার আর একটা হলো ডেসিমিটারে। আমরা একটা এককে নিয়ে আসবো এবং সবসময় আমরা চাইবো যে ছোট এককটাতে নিয়ে যেতে। তো এখানে ছোট একক হলো কি না ডেসিমিটার, মিটারের পরেই হলো ডেসিমিটার, তাহলে একে 10 দিয়ে গুণ হবে, অর্থাৎ এখানে আমরা লিখব 2 × 10 + 1 ডেসিমিটার, ডেসিমিটার সমান সমান লিখতে পারি কি, তাহলে 2 10 20 আর এই 1 যোগ করলে হলো 21 ডেসিমিটার, 21 ডেসিমিটার। তার মানে আমাদের এই ব্যাস 7 থেকে হয়ে গেল কত না 21 ডেসিমিটার। তাহলে এখানে 7 থেকে 21 হয়ে যাচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ তখন এই পরিধি কত হবে এটা চাইছে, অর্থাৎ পরিধি চাই। তাহলে লিখব অতএব বৃত্তের
পরিধি পরিধি সমান সমান যাকে চাই তাকে আমরা কোথায় রাখবো বলেছি না উপরে রাখতে হবে। তাহলে এখানে এই 22কে আমরা উপরে রাখবো, আর যেহেতু পরিধিকে চাই আর ব্যাসকে নিচে রাখবো, অর্থাৎ লব আকারে রাখলাম পরিধিকে আর এখানে ব্যাসকে রাখলাম হর আকারে। এবার গুণ দেবো আমরা কাকে না যে মানটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই ব্যাসের মান কত না ব্যাসের মান আমরা পেয়েছি 21 ডেসিমিটার, তাহলে 21 ডেসিমিটার দিয়ে আমরা গুণ করব। এবার কাটাকুটি করছি, 7 3 হবে 21, তাহলে 3 দিয়ে যদি 22কে গুণ করি সমান সমান হবে 66, 22 3 হলো 66 ডেসিমিটার। এখন 6 10 6, যত 10 তত কিন্তু এখানে মিটার, ডেসিমিটার থেকে মিটারে আমরা উঠে যাব। এবার তাহলে এখানে 6 10 6 66, অর্থাৎ এখানে 6 মিটার আর 6 ডেসিমিটার, 6 মিটার 6 ডেসিমিটার হবে আমাদের এই পরিধি, যে সেই পরিধির দৈর্ঘ্য। তো এই গেল 10-এর দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব যে 11 প্রশ্ন তার সমাধানে। তো দেখো এই অংশটা মুছে নিয়ে বাকি যে দুটো প্রশ্ন 11 12 তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি দুটি প্রশ্নের সমাধানও দেখে নাও, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। আগের প্রশ্ন 11 দাগের প্রশ্নে বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে সপ্তম শ্রেণী, এখানে সপ্তম শ্রেণী ইজ টু ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী প্রতিযোগীর যে অনুপাত সেটা হবে কি সমান সমান আমরা লিখতে পারি, সপ্তম শ্রেণীতে বলা ছিল 150 জনের মধ্যে 90 জন, 150 জনের ভিতরে 90 জন ইজ টু ষষ্ঠ শ্রেণীতে বলা রয়েছে 140 জনের ভিতরে 80 জন, তাহলে 80 বাই 140। এখন আমাদের প্রথম কাজ হবে এই অনুপাত দুটোকে লঘিষ্ঠ রূপে নিয়ে যাওয়া। তাহলে এখানে শূন্য কেটে নিলাম, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে নিলাম। এবার একে যদি কাটি আমরা 3 দিয়ে 3 3 9, এটা হবে 3 5 15 সমান সমান আমরা পাচ্ছি 3 5 ইজ টু এখানে রয়েছে 8 14, একেও 2 দিয়ে কেটে নিতে পারি, 2 4 8 আর 2 7 14, তার মানে এটা পাচ্ছি আমরা কত না 4 বাই 7। এবার আমাদের কাজ হবে এই অনুপাত দুটোর এই হর দুটোর লসাগু করা, অর্থাৎ 5 এবং 7-এর লসাগু। তো 5 এবং 7-এর যদি আমরা লসাগু করি তাহলে হবে এই 5 আর 7 লসাগু এলসিএম করলে পাবো আমরা কত না, যেহেতু এরা পরস্পর মৌলিক সংখ্যা তাই 5 7-এ গুণ হয়ে যাবে, অর্থাৎ 35। তাহলে 35 দিয়ে উভয়কে আমরা গুণ করতে পারি। এখন যদি গুণ করি তাহলে পাচ্ছি 3 5 গুণ হবে 35 ইজ টু এটা হবে 4 7 গুণ হবে 35। তাহলে 5 7 হলো 35 সমান সমান 21 ইজ টু 7 5 35 মানে 5 4 20। তার মানে এটা হলো গুরু অনুপাত, এটা গুরু অনুপাত। এবং এই গুরু অনুপাতের ক্ষেত্রে এটা একটা সম্পূর্ণ অনুপাত পার করলাম, যেটার গুরু অনুপাত হলো অর্থাৎ যার প্রথমে রয়েছে কি না সপ্তম শ্রেণী, অর্থাৎ এটা হলো পূর্বপদ, পূর্বপদ এখানে বড় আর উত্তরপদ বা পরপদ ছোট, তাই এটা গুরু অনুপাত। আর এক্ষেত্রে অনুপাতটা বড় হলো কার না পূর্বপদ, যেহেতু বড় এখানে পূর্বপদ বড়, পূর্বপদ এটা, আর এটা হলো উত্তরপদ, উত্তরপদ। পূর্বপদ 21, উত্তরপদ হলো আমাদের 20। তাহলে এখানে 21 হলো বড় আর উত্তরপদ 20 হচ্ছে ছোট, তার মানে সপ্তম শ্রেণীর প্রতিযোগীর সংখ্যা বেশি। এখানে বলেছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, তাহলে লিখব অতএব সপ্তম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে শ্রেণীতে প্রতিযোগী প্রতিযোগী বেশি ছিল। তো এই হলো আমাদের 11 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধানে। তো চলো শেষ প্রশ্নটির সমাধানও আমরা তোমাদের তুলে দিই। 12 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন। এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। তাহলে সংখ্যা দুটির অনুপাত দেওয়া রয়েছে, সংখ্যা দুটির অনুপাত সমান সমান 5:7, 5:7। এক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা ধরে নিচ্ছি কত 5x আর দ্বিতীয় সংখ্যা হলো আমাদের 7x। তাহলে ধরি প্রথম সংখ্যা সমান সমান
5x এবং দ্বিতীয় সংখ্যা সমান সমান 7x। এখন এই 5x আর এই 7x এদের মধ্য থেকে আমরা গসাগু নির্ণয় করব। যেহেতু এখানে গসাগু দেওয়া রয়েছে, অনুপাতটিতে বলেছিল সংখ্যা দুটির গসাগু হবে 13, তাহলে এই 5x এবং 7x এদের গসাগু কী হবে? অতএব 5x ও 7x এদের গসাগু সমান সমান হবে শুধু x। সাধারণ উৎপাদক, এখানে সাধারণ গুণিতকটা হলো বা সাধারণ গুণনীয়ক যেটা, সেটা হলো এখানে কি না x। এই x হলো উভয়ের রয়েছে সাধারণ গুণনীয়ক, তো এখানে গসাগু তাহলে হবে x। এবার এখানে গসাগু দেওয়া আছে কত? প্রশ্নে দেওয়া রয়েছে গসাগু আছে 13। তাহলে আমাদের চাই সংখ্যা দুটো কী কী, তাহলে লিখবো এখন। অতএব প্রথম সংখ্যা সমান সমান যাকে বার করতে হবে বা আমাদের চাই তাকে কি বলেছিলাম না, সেই সংখ্যাটাকে আমাদের উপরে রাখতে হবে। তাহলে প্রথম সংখ্যা এখানে কত ছিল? 5:7, মানে 5কে আমরা উপরে রাখবো। আর যেটা দেওয়া আছে সেটা কি না, এখানে অনুপাতটা দেওয়া আছে। কোন অনুপাতটা? তাদের গসাগুর অনুপাতটা, সেটা দেওয়া ছিল। তো সেই কারণে এখানে গসাগু আমরা পেয়েছি x, তো সেই x লিখব। গুণ অনুপাত এখানে পেলাম 5/x। তাহলে আমাদের কি চাই না, এখন বলেছে গসাগু হলো 13, তাই 13 দিয়ে এখানে আমরা এই 5x, একটা হলো 5x, তাহলে 5x/x ইন্টু 13। কাটাকুটি করলে এই x কেটে গেল, অর্থাৎ একটা সংখ্যা হবে এখানে 65। এবার অপর সংখ্যাটা দেখো, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা সমান সমান কি আছে না, এখানে রয়েছে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে 7x আমরা ধরেছি, তাহলে 7x উপরে লিখব। আর যেটা দেওয়া রয়েছে অর্থাৎ গসাগু, সেই গসাগু বার করেছিলাম x, তাহলে x ইন্টু 13 গসাগু দেওয়া ছিল, তাহলে এই x কেটে নিলাম, অর্থাৎ 7 13 91। তাহলে আমরা প্রথম সংখ্যা হিসাবে পেলাম 65কে, আর দ্বিতীয় সংখ্যা হিসাবে পেলাম 91কে। এই দুটো সংখ্যার অনুপাত হলো তার মানে 5:7, এবং এদের গসাগু হলো আসলে 13। তো এই ছিল আজকের পর্বের এই অনুপাত বিষয়ক যে অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের কোষে দেখি 2.1-এর গুরুত্বপূর্ণ যে 12টি প্রশ্ন, তার সমাধান আমরা গত বছর যে ষষ্ঠ শ্রেণীর ক্লাস তুলে দিয়েছিলাম, তারপর আজকের পর্বেও আমরা অনুপাতের একটা নতুন ক্লাস তোমাদের দিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তারা সমস্ত বিষয়টিকে উপলব্ধি করতে পেরেছো। যদি কোনো জায়গায় তা সত্ত্বেও ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর সকলের কাছে আবারও বিশেষ আবেদন রাখবো যে প্রত্যেকে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তার পাশাপাশি প্রত্যেকের কাছে আরও একটি বিশেষ আবেদন, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা যেমন এই পশ্চিমবঙ্গের পর্ষদের বইগুলির গণিতের সমস্যার সমাধান আমরা তুলে ধরছি, তার পাশাপাশি কেশবচন্দ্র নাগের বিভিন্ন গণিতের বইয়ের সমস্যার সমাধানও আমরা তুলে দিচ্ছি। তো আজকের মতো এই পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার।